আসসালামু আলাইকুম। কালো জাদু এমন একটা ভয়ঙ্কর শব্দ যে কম বেশি সবাই এই শব্দটাকে ভয় পায়, কিন্তু তাও মানুষ এই কালো জাদুর আশ্রয় নেয়, কখনো লোভ লালসা, কখনো অন্যের ক্ষতি বা কখনো ভালোবাসার মানুষকে জোরপূর্বক পেতে। তবে আজকে যে ঘটনাটি বলবো সেটা সম্পূর্ণ ভিন্ন আর মর্মান্তিক একটি ঘটনা। এটা এমন এক ঘটনা যেখানে পাপী না হয়েও কালো জাদুর নৃশংস পরিণতি ভোগ করতে হয়। কিন্তু কেন ভোগ করতে হচ্ছে, অতীতে কি এমন হয়েছিল যার কারণে প্রজন্মের পর প্রজন্ম কালো জাদুর প্রভাবে নিঃশেষ হয়ে যায়, তাই জানাবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে শুনতে চলেছেন এমনই একটি সত্য ঘটনা ইন্দোনেশিয়ার। বন্ধুরা, ঘটনাটি যতটা না পর্যন্ত রহস্যময় ততটা মর্মান্তিক আর ভয়ঙ্কর, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায় যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা আজব একটা জিনিস দেখতে পাই। এখানে একটা লোক নিজে নিজেকেই ছুরি দিয়ে আঘাত করছিল আর কান্না করছিল। পাশে আমরা সেই ব্যক্তিটির মেয়েকে দেখতে পাই যার নাম তান্ত্রী। তার বাবাকে এমন করতে দেখে সে একটু ভয় পাচ্ছিল। তান্ত্রীর বাবা তখন একটা হাতে হারিকেন নেয়। তখন তার বাবার পেছনে আমরা একটা ভয়ঙ্কর শয়তানকে দেখতে পাই। এতে আমরা বুঝতে পারি এই ব্যক্তিটিকে শয়তান প্রসেস করে সবকিছু করাচ্ছে। সেই ব্যক্তিটি নিজে নিজের শরীরেই আগুন ধরিয়ে দেয় আর সেখানেই মারা যায়। আর তখন ছোট তান্ত্রী হাতেও আগুনের হালকা ফুসকা পড়ে যায়। আমাদেরকে দেখানো হয় আরো অনেক বছর পরে। তখন তান্ত্রী অনেক বড় হয়ে গিয়েছে। সে স্কলারশিপ পেয়ে কোনো এক ডরমেটরিতে যাচ্ছে, সেখানে থেকে সে কলেজে লেখাপড়া করবে। কিন্তু তার হাতের সেই পুরার দাগ এখনো যায়নি। সেটা দিন দিন যেন আরো গাঢ় হচ্ছে। সে তখন ডরমেটরিতে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে যাওয়ার পর কেন জানি তার মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে। কাউকে না দেখতে পেয়ে সে ডরমেটরির ভেতরে ঢুকে যায়। সে রুমে ঢুকে একটা ছেলে আর একটা মেয়ের ছবি দেখতে পায়। তখন সেখানে দুইটা মেয়ে আসে। একজনের নাম ছিল ফে, আরেকজনের নাম ছিল আস্থা। তাদের সাথে নতুন বন্ধুত্ব করে তান্ত্রী। তখন তান্ত্রী তার নিজস্ব রুমে যায়। সেখানে গিয়ে একটা ছবি দেখতে পায় সে, যেখানে 5 জন ছেলে মেয়ে ছিল। হঠাৎ করেই তার হাত থেকে সেই ছবিটা পড়ে যায়। সেই ছবিটা সে তুলতে যাবে, তখনই সে দেখে তার সামনে এক ভয়ঙ্কর শয়তান। সেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর ঘটনার শুরুতেই এমন একটা ভয় পাওয়া মানে অনেক কিছু, সামনে অনেক কিছুই হতে চলেছে। এটা তারই হয়তো একটা ইঙ্গিত। তো যাই হোক, এদিকে আমরা আস্থাকে দেখতে পাই। তার আঙ্কেল তার মোবাইলে বাজে বাজে মেসেজ করছিল। সেই সব বিষয়গুলো নিয়ে সে অনেক বিরক্ত ছিল। হঠাৎ করেই সে পেছন থেকে কিছু শব্দ শুনতে পায়। সে যখন পেছনে তাকায় তখন সে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় পেছনে হুবহু তার মতোই কেউ একজন দাঁড়িয়ে, আর সেটা তার নিজের গলা নিজেই কাটছিল। কি অদ্ভুত ব্যাপার, যা দেখে খুবই ভয়ঙ্কর লাগছিল বন্ধুরা। এরপর একদিন সকালবেলা সবাই মিলে ব্রেকফাস্ট করছিল। তখন আস্থা তান্ত্রিকে বলে তাদের 2 জন বন্ধু আরং আর লোকের কথা। তারা কয়েকদিন যাবৎ নিখোঁজ। আরংকে তার বাবা নিয়ে গিয়েছিল, তারপর থেকে তার আর কোনো খোঁজ খবর নেই। আর লোকই মনে হয় আত্মহত্যা করেছে। তখন তান্ত্রী বলে, তোমরা কিভাবে বুঝলে যে সে আত্মহত্যা করেছে? তখন ফে বলে, আমরা লোকের লকারে একটা চিঠি পেয়েছিলাম। খাবার সময় সেখানে তান্ত্রীর আরো 2 জন ছেলের সাথে বন্ধুত্ব হয়। একজনের নাম হচ্ছে রেজা, আরেকজনের নাম হলো মাহিশ। সেদিন কলেজ শেষ করে তান্ত্রী গোসল করছিল, কিন্তু তার মনে হলো তার বাথরুমে কেউ একজন রয়েছে সে ছাড়াও। সে ভয়ে ভয়ে সেখান থেকে বের হয়ে এলো। তখন তান্ত্রীর পেছন পেছনে আমরা দেখতে পাই একটা অদ্ভুত মেয়ের আত্মাকেও। এতে আমরা বুঝতে পারি এই ডরমেটরি অথবা হস্টেলে কিছু তো একটা গন্ডগোল রয়েছে। অন্যদিকে আমরা ফেকে দেখতে পাই সে আয়নার সামনে সাজগোজ করছিল। হঠাৎ করেই তার পেছন থেকে একটা শব্দ আসে। সে ধীরে ধীরে এগিয়ে যায়। সে যখন জানালার পর্দাটা খুলে, তখনই তার সামনে ভেসে ওঠে তার মতো একটা ভয়ঙ্কর প্রতিচ্ছবি, যেটার চোখ দিয়ে রক্ত পড়ছিল। সেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর মাটিতে বসে পড়ে। ওদিকে তান্ত্রিক ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে দেখতে পায় সে লোকির ঘরে চলে এসেছে। সেখানে লোকি নিজের কানের ভেতর দিয়ে একটা ছুরি ঢুকিয়ে দিচ্ছিল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কি করবে বুঝতে পারছিল না। সে তখন দেখে আয়নার মধ্যে লোকির পেছনে একটা ভয়ঙ্কর শয়তানও রয়েছে, যেটা লোকিকে পজেস করে সবকিছু করাচ্ছিল, একদম তার বাবা যেভাবে মারা গিয়েছিল সেভাবেই। বন্ধুরা, এই লোকি হচ্ছে সেই নিখোঁজ হয়ে যাওয়া 2 জনের মধ্যে একজন। এসব আশ্চর্য হয়ে দেখছিল তান্ত্রিক। তখন সেই ভয়ঙ্কর শয়তানের হাত থেকে বেঁচে লোকি বাহিরে পালায়। তখন বাহিরে গিয়ে সে একটা কুয়ার সামনে দাঁড়ায়। সেখানে গিয়ে সে নিজেই নিজের গলা কেটে কুয়ার ভেতরে পড়ে যায়। তান্ত্রিক তখন কুয়ার ভেতরে তাকায় আর তার হাতে লোকের রক্ত লেগে যায়। আর সে চিৎকার করতেই সে ঘুম থেকে উঠে পড়ে। কিন্তু এটা তো স্বপ্ন হলেও যে সত্যি, কারণ তার হাতে সত্যি সত্যি রক্ত লেগেছিল। সে খুবই ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে রাত কাটায়। আর দিন হতেই সে কলেজের পেছনে সেই কুয়াতে যায় আর দেখে সত্যি সত্যি সেখানে লোকের পচে যাওয়া মরাদেহ পড়ে রয়েছে। তখন সেখানে সবাই এসে যায়, এই ঘটনাটির সাক্ষী হয়। সেখানে তান্ত্রী লক্ষ্য করে মাহেশ তার ছবি তুলছিল লুকিয়ে লুকিয়ে, কিন্তু কেন তা আমরা সামনেই জানতে পারবো। যাই হোক, আস্থা তান্ত্রীকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি লোকের লাশ কিভাবে খুঁজে পেলে? তখন
তান্ত্রিক বলে আমি কালকে রাতে স্বপ্নে দেখেছিলাম। তখন আস্থা বলে আচ্ছা তুমি কি সবকিছু দেখতে পারো যা অন্য কেউ দেখতে পারে না? তখন তান্ত্রিক কিছু বলে না। তখন আস্থা বলে তোমাকে আরমকেও বের করে দিতে হবে, মানে নিখোঁজ হওয়া দুইজনের মধ্যে একজনকে তো পাওয়াই গেছে মরা অবস্থায়, কিন্তু আরেকজন মেয়েও রয়েছে যার নাম আরম। আস্থা এখন আরমকেই খুঁজতে বলছে তান্ত্রিকে। যাই হোক, তান্ত্রিকে জোরপূর্বক ভাবে আস্থা নিয়ে যায় আরমদের বাড়ি। সেখানে ফে আর রেজাও যায়, কিন্তু আরমের বাড়িতে আসার পর বুঝতে পারে তারা যে এই বাড়িতে অনেক দিন ধরে হয়তো কেউ আসে না। বাড়ির পরিবেশ তাই জানান দিচ্ছে। তারা সবাই বাড়িতে ঢোকার রাস্তা খুঁজতে থাকে। তান্ত্রিক তখন একটা কাছের জানালার ভেতর দিয়ে ঘরের ভেতর দেখার চেষ্টা করছিল। ঠিক তখনই তার সামনে হঠাৎ করে একটা শয়তান এসে পড়ে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর তার সেই ভয়ের কারণে তার হাত কাছে কেটে যায়। তখন রেজা ফে তান্ত্রিক হাত বেঁধে দেয়, কিন্তু আমরা আস্থাকে দেখতে পাই না। সে আলাদা হয়ে কি যেন খুঁজে যাচ্ছিল। সে যেন কোনো একটি উদ্দেশ্যে এসেছিল এখানে। তখন আস্থা বাড়ির ভেতরে ঢোকার রাস্তা পেয়ে সেখানে ঢোকে। সবাই মিলে তখন বাড়ির ভেতরে ঢোকে। সেখানে তারা গিয়ে একটু অবাক হয়ে যায়, কারণ সেখানে কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল আর বাড়িটা একদম অগোছালো হয়ে গিয়েছিল। তখন তান্ত্রিক একটা আলাদা রুমে যায়, যেখানে যাওয়ার সাথে সাথেই শয়তান তাকে বশ করে ফেলে। আর সে সামনে চেয়ে দেখে একটা শয়তানের আত্মা তাকে একটা রুমে যাওয়ার জন্য ইঙ্গিত করছে। সে সেটার পেছন পেছন যায়। সে রুমে যাওয়ার সাথে সাথেই সেখানের খাটটা সরে যায়, আর নিচে আমরা দেখতে পাই কালো জাদুর একটা সিম্বল আঁকা, মানে একটা পেন্টাগ্রাম ছিল। তান্ত্রিক তার উপর কোনো কন্ট্রোল ছিল না, তাই সে আপনা আপনি সেই পেন্টাগ্রামের কাছে মাথা নত করে। আর সাথে সাথে সেখানে একটা বই চলে আসে, আর সেই বই নিয়ে সে আজব ভাবে মন্ত্র পড়ছিল। তখনই সেখানে আস্থা চলে আসে। আস্থার ডাকে তান্ত্রিক হুঁশ ফিরে যায়। সেখানে ফে আর রেজাও চলে আসে। তখন আস্থা বলে আরুম তাহলে তার বাড়িতে কালো জাদু করতো আমাদের ক্ষতি করার জন্য। বন্ধুরা, এটার ভাবার কারণ হচ্ছে এই পেন্টাগ্রামের মধ্যে তাদের নাম ছিল, শুধু তান্ত্রিকের নাম বাদে। তখন ফে আস্থাকে বলে তোমার জন্যই এসব হচ্ছে। তখন আস্থা বলে আমাদের যেভাবেই হোক এই কালো জাদু বন্ধ করতে হবে। তখন এইসব দেখে তান্ত্রিক অবাক হয়ে যায়। তার মনে প্রশ্ন আসে যে রেজা, ফে আর আস্থা কি এমন করেছিল যার জন্য তাদের উপর আরম কালো জাদু করতে চেয়েছিল। আর রেজা আর ফে ভয় পেলেও আস্থা কেন জানি ভয় পাচ্ছে না, এসব ভাবছিল তান্ত্রিক। তখন আস্থা তান্ত্রিকে বলে সেই বই পড়ে তাদের উপর থেকে কালো জাদুর প্রভাব সরাতে। তখন তান্ত্রিক বলে আমি কেন করব, আমি তো তোমাদের কোনো কিছুর সাথেই যুক্ত নই। তখন এক প্রকার জোর করে আস্থা তান্ত্রিকে রিচুয়ালে বসতে বাধ্য করে। তখন তান্ত্রিক সবার হাতে এক টুকরো করে কাজ দেয়, আর একে অপরের হাত শক্ত করে ধরলে সবার হাত কেটে রক্ত পড়া শুরু হয় সেই পেন্টাগ্রামের উপর। তখন তান্ত্রিক শয়তানের ধারা আবার প্রসেস হয়ে যায় আর আশ্চর্যভাবে মন্ত্র পড়তে থাকে। সবাই তান্ত্রিককে ফলো করে তার মতোই মন্ত্র পড়ছিল। তখনই সেখানে একটা ভয়ঙ্কর ডেমন, মানে একটা শয়তানের আগমন ঘটে। সেটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল বন্ধুরা, আর সেটা বলছিল তোদের আমার কাছ থেকে সাহায্য চেয়ে কোনো লাভ হবে না, তোদের মৃত্যু নিশ্চিত। আমাকে কালো জাদু করে যা আগে বলা হয়েছে তা আমি করবই। আমি সেই 5 জন লোক সহ তাদের স্ত্রী সন্তান, এরপর তাদের পুরো বংশের সবাইকেই ধীরে ধীরে শেষ করে দিব। এই ভয়াল অভিশাপ থেকে কেউ বাঁচবি না তোরা। আর এই রিচুয়াল যে করেছিল তার মনের আশাও আমি পূরণ করব। তখন তান্ত্রিক বলে এভাবে তুমি আর কতজনকে মারবে? তখন সেই ভয়ঙ্কর শয়তানটি বলে তুই যদি ডেভিলের জন্য তোর জীবন উৎসর্গ করিস তাহলেই শেষ হবে এই ভয়ঙ্কর অভিশাপ। এসব বলে সেই শয়তানটি সেখান থেকে উধাও হয়ে যায়। বন্ধুরা, আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন আসছে যে কি এমন অভিশাপে এই ঘটনাগুলো ঘটেছে, অতীতে কি এমন হয়েছিল, আর শয়তান কোন 5 জনের কথা বলেছিল যে তাদের বংশের সবাইকে সে ধ্বংস করে দেবে? রেজা, ফে আর আস্থাও কেন এই অভিশাপে পড়লো? বন্ধুরা, এটার রহস্য কিন্তু এখনই ধীরে ধীরে খুলতে থাকবে। যারা কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি খুশি হব যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর একটি লাইক করে দেন। যাই হোক, মূল ঘটনায় ফিরে। সেখান থেকে রিচুয়াল শেষে রেজা আস্থাকে বাড়িতে পৌঁছে দেয়, আর তান্ত্রি আর ফিকে হোস্টেলে নিয়ে যায়। বাড়িতে গিয়ে আস্থা চুপি চুপি তার ঘুমন্ত আঙ্কেলের দাড়ি আর কিছুটা কাপড় কেটে নিচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার আঙ্কেল জেগে যায় আর সেখানে আস্থাকে দেখে ফেলে। প্রথমে কিছু না বুঝলেও আস্থার হাতে কেচি দেখে সে অনেক রেগে যায় আর আস্থাকে মারে, আর জোরপূর্বক সে আস্থার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। এখানে আমরা বুঝতে পারি যে আস্থা তার আঙ্কেলের ধারা ব্যভিচারের শিকার, আর আমরা এখানেই বুঝতে পারি যে আস্থা হয়তো তার আঙ্কেলের উপর কালো জাদু করতেই তার দাড়ি কাটছিল। দেখা যাক সামনে কি হয়। এদিকে রেজা যখন ফে আর তান্ত্রিকে ডরমেটরিতে রেখে গাড়ি নিয়ে চলে যাবে, তখনই গাড়ির লুকিং গ্লাসে এসে সেই ভয়ঙ্কর শয়তানকে দেখতে পায়, আর সেটার সাথে সাথেই তার পেছন থেকে গলা চেপে ধরে। সেদিন সে জাস্ট একটুর জন্য বেঁচে গিয়েছিল, কারণ সেখানে তান্ত্রি আর ফে চলে আসে। আর সেদিন আবারও তান্ত্রি ভীষণ দেখে, সেখানে সে দেখতে পাচ্ছিল আস্থার আঙ্কেলকে সেই ভয়ঙ্কর শয়তান মেরে ফেলেছে নৃশংসভাবে। এতে আমরা বুঝতে পারি অলরেডি আস্থা কালো জাদুর আশ্রয় নিয়ে ফেলেছে। আর আমরা তো জানি তান্ত্রি যেটা স্বপ্নের মতো দেখে সেটাই বাস্তব হয়, আর এখানে এটাই বাস্তব হয়েছে। তাই তান্ত্রি জলদি করে আস্থার রুমে যায়। সেখানে ফেও ছিল। সে আস্থাকে বলে এটা তুমি কেন করলে? তখন ফে জানায় আস্থা নিরুপায় হয়ে এমনটা করেছে, তার সাথে তার আঙ্কেল ব্যভিচার করত, তাই সে সহ্য করতে পারেনি। এসব শুনে অনেক হতভম্ব হয়ে যায় তান্ত্রিক। তখন তান্ত্রিক বলে যা হবার হয়েছে, এসব আর করা ঠিক না। তুমি সেই
কালো জাদুর বইটা আমাকে ফেরত দাও। তখন আস্থা তান্ত্রিকে বলে সে এই বই আর কাউকেই দেবে না। সেদিন রাতেই একটা ভয়ঙ্কর আত্মা তান্ত্রির কাছে এসে সাহায্য চায়, যেটাকে আমরা আরো আগেও দেখেছি, কিন্তু তখনও তান্ত্রিক ভয় পাচ্ছিল। এর পরের দিন সকালে তান্ত্রির সাথে দেখা হয় মাহেশের। সে তান্ত্রিকে জানায় নিখোঁজ হওয়া আরম, মারা যাওয়া লোকি আর রেজার মাধ্যমে সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়েছিল। আর বন্ধুরা, আপনারা তো জানেন লোকি মারা গিয়েছে কিন্তু রেজা এখনো বেঁচে আছে। যাই হোক, ঘটনা চলে যায় কিছুদিন আগে, যেখানে আমরা দেখতে পাই লোকি আর রেজা দুজন বেট করেছিল যে আগে আরমের সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারবে সে জিতে যাবে। আর এদিকে আরম রেজাকে পছন্দ করত, তাই রেজার অভিনয় সে বুঝতে না পেরেই তার সাথে ইন্টিমেট হয়ে পড়ে। আর সেই সুযোগে রেজা তাদের পার্সোনাল ছবি তুলে নেয় আর সেগুলো সে লোকিকে দেখায়। তখন লোকিও আরমের সাথে খারাপ কাজ করতে চায়, কিন্তু আরম না করায় লোকি সেসব ছবিগুলো পুরো কলেজের সবার কাছে ছড়িয়ে দেয়। আর আরমের এই খারাপ অবস্থার জন্য তার বাবা তাকে নিয়ে সেখান থেকে একেবারে চলে যায়। কিন্তু তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি আরমের। তবে মাহেশ তান্ত্রিকে তার হাতে তোলা তান্ত্রীর কিছু ছবি দেখায়। সেখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছিলাম তান্ত্রীর পেছনে আরমের অভয়ব রয়েছে। আর এদিকে তান্ত্রী আর মাহেশকে একসাথে বসতে দেখে আস্থা কিছুটা বিরক্ত হচ্ছিল, কারণ সে মাহেশকে পছন্দ করত। তখন আস্থা চলে যায় তান্ত্রীর রুমে। সেখানে গিয়ে সে তান্ত্রীর চুল কাপড় এগুলো খুঁজতে থাকে কালো জাদু করার জন্য। সে যখন কালো জাদু করতে যাবে তখন ফে তাকে অনেক মানা করে, কিন্তু আস্থা তা মানে না। তখন কালো জাদু শুরু করে আস্থা। তখন ফে বাধা দিলে ফের মাথার চুল ছিঁড়ে ফের উপরেও কালো জাদু করা শুরু করে আস্থা। আস্থাকে দেখে আমরা বুঝতেই পারছিলাম যে সে শয়তানের দ্বারা অলরেডি নিয়ন্ত্রিত। আর তখনই ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে ঘর থেকে বের হয়ে যায় ফে। তখনই তার সামনে একটা ভয়ঙ্কর ডেমন উঠতে উঠতে আসে। আর সেটা আসার পর সেও মাটি থেকে শূন্যে ভেসে পড়ে আর সেই ডেমনের সামনে চলে যায়। সেই ভয়ঙ্কর শয়তান তাকে বশ করে ফেলে আর ফে নিজেই তার চোখ নৃশংসভাবে তুলে ফেলে। বন্ধুরা, এটা দেখতে কিন্তু খুবই ডিস্টার্বিং ছিল। ওদিকে মাহেশ আর তান্ত্রিক কালো জাদুর বইয়ের বিষয়ে কথাবার্তা বলছিল। মাহেশ বলছিল আরমও নিখোঁজ হওয়ার আগে একটা কালো জাদুর বই নিয়ে নিজের কাছে রাখতো। সেই বইটা আরমের থেকে আস্থা নিতে চাইতো, কিন্তু সে দিত না। তখন তান্ত্রিক বুঝে যায় যে সেদিন আরমের বাসায় আস্থা সেই কালো জাদুর বই খুঁজতে গিয়েছিল। এসব কথা ভাবতে ভাবতে তান্ত্রিক আবারও স্বপ্নে বিষমে চলে যায়। সেখানে সে দেখতে পায় একটা ঘরের মধ্যে একটা মেয়েকে 5 জন মিলে ব্যভিচার করছে। বন্ধুরা, পয়েন্ট টু বি নোটেড, এই কাহিনীটা মনে রাখবেন। আর তখনই তান্ত্রিক কান্না করতে শুরু করে, কারণ সেখানে 5 জন ছেলের ভেতর তার দাদাও ছিল। তখন সে আরো দেখতে পায় মেয়েটি এসব সহ্য না করতে পেরে সুরুগানা নামের একটি কালো জাদুর বই নিয়ে কালো জাদু করতে শুরু করে। তখন সে শয়তানের কাছে মাথা নত করে। আর যে 5 জন তার সাথে ব্যভিচার করেছে এই 5 জনের বিষয়ে সে শয়তানের কাছে প্রার্থনা করে যাতে এই 5 জন সহ তাদের বংশের সব প্রজন্ম এক সময় ভয়ঙ্কর শয়তানের ধারা শেষ হয়ে যায়। আর এজন্য মেয়েটি নিজেই নিজেকে শয়তানের কাছে বলি দেয়। তো বন্ধুরা, আপনাদের মনের প্রশ্ন আসতে পারে যে এই অভিশাপের কারণে তান্ত্রীরও তো তাহলে মারা যাওয়ার কথা, কারণ তার বাবা যেহেতু মারা গিয়েছে এই অভিশাপে কোনো পাপ না করেও তার দাদার জন্য, সেও তো সেই বংশেরই একজন। এই প্রশ্নের উত্তরটাও দেব বন্ধুরা, কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে, সে পর্যন্ত দেখতে থাকুন। যাই হোক, এতক্ষণ তান্ত্রী যেসব জিনিস বিষমে দেখছিল সেই অভিশাপের কথা সে মাহেশকেও জানায়। তখন মাহেশ বলে আমাদেরকে তাহলে আরমকেও খুঁজে বের করতে হবে, কারণ সেও হয়তো তার সাথে হওয়া খারাপ ঘটনার প্রতিশোধ নিতে কালো জাদু করেছিল, এই জন্যই আজকে এই ডরমেটরির এই অবস্থা। এদিকে আস্থা তান্ত্রের উপরে কালো জাদু করেও কোনো কাজ করতে পারছিল না, এজন্য সেই ভয়ঙ্কর শয়তান আস্থার ভেতরেই ঢুকে পড়ে। আর এদিকে তান্ত্রী আর মাহেশ চলে যায় আরমের বাড়িতে। তখন সেই ভয়ঙ্কর শয়তান তাদের পেছন থেকে তান্ত্রিকে মারার চেষ্টা করে। কোনো এক অদ্ভুত শক্তি যেন সেই শয়তানকে বাধা দিচ্ছিল তান্ত্রিকে মারতে, তাই সেই ভয়ঙ্কর শয়তান রেগে গিয়ে জানালার কাচ দিয়ে তান্ত্রিকে মারার চেষ্টা করে। সেই পর্যায়ে মাহেশ তান্ত্রিকে বাঁচিয়ে ফেলে। তখন কতখানি কাজ মাহেশের ঘাড়ে ঢুকে যায়, এতে মাহেশ জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে তান্ত্রী ভাবছিল মাহেশ হয়তো মারা গিয়েছে। তখন তান্ত্রী লক্ষ্য করে আরমের মতো একটা ভয়ঙ্কর আত্মা তাকে একটা ঘরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তখন সেখানে যাওয়ার পরেই তান্ত্রিক আবার সেই রুমের অতীতে ঘটা স্বপ্নের ভেতরে চলে যায়। সেখানে সে দেখতে পারে আরমের সাথে খারাপ হওয়ার পর সে কলেজের সব ছেলে মেয়েদের উপরেই কালো জাদু করার চেষ্টা করছিল, কারণ কেউ তাকে সেই সময় হেল্প করেনি, সবাই বাজে কথা বলেছিল। কিন্তু কালো জাদু শেষ করার আগেই তার বাবা তাকে জোর করে নিয়ে সে কোলে বেঁধে ফেলে স্টোর রুমে। কিন্তু যেহেতু অলরেডি কালো জাদু শুরু করে দিয়েছিল আরম, শয়তানের গোলাম হয়ে গিয়েছিল আরম, যে কারণে শয়তান সেখানেই আরমের বাবাকে নৃশংসভাবে মেরে ফেলে। তখন তান্ত্রী আবার বর্তমানে ফিরে আসে আর সে দেখে খুবই নিষ্ঠুর অবস্থায় আরম বাধা রয়েছে, কিন্তু সে এখনো মরে যায়নি, বেঁচে আছে। তান্ত্রী জলদি করে শিকল খুলে দিতে যাবে আরমের, তখনই শয়তানের ধারা প্রসেস হওয়া আস্থা মাহেশের গলায় ছুরি দিয়ে তান্ত্রীর সামনে এগিয়ে দাঁড়ায়। এতে বুঝতে পারি আমরা মাহেশ এখনো মরেনি, কিন্তু আস্থা এখানে সম্পূর্ণ শয়তানের প্রসেস অবস্থায় ছিল। তখন তান্ত্রী বলে তুমি মাহেশকে মেরো না, তুমি তো তাকে ভালোবাসো। কিন্তু প্রসেস থাকা আস্থা তা একদমই শুনতে চায় না, মাহেশের ঘাড়ে ছুরি ঢুকিয়ে দিয়ে তাকে তৎক্ষণাৎ মেরে ফেলে। তখন তান্ত্রীর চিৎকারে আস্থার হুঁশ ফিরে এলে সে দেখতে পায় তার হাতে মারা পড়েছে মাহেশ, যে কারণে সে অনুতপ্ত হচ্ছিল। ঠিক তখনই ভয়ঙ্কর শয়তান তাকে আবারও প্রসেস করে আর সে নিজেই গলা কেটে মেরে ফেলে। তখন তান্ত্রী প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। তখনই ভয়ঙ্কর সেই শয়তান প্রসেস করে
আরমের ভেতর। বন্ধুরা, এই সিনটা খুবই ভয়ঙ্কর ছিল। সেটা তান্ত্রিককে মারতে চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই তান্ত্রিক একটা ছুরি নিয়ে আরমকে মেরে ফেলে। আর আমরা এখানে দেখতে পারি আরম শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তান্ত্রিকে বলে যায়, ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য। আসলে বন্ধুরা, আরমের ভেতরে থেকে সেই ভয়ঙ্কর শয়তান এতদিন অনেককে মেরেছে, কারণ আরমেই প্রথম কালো জাদু শুরু করেছিল এই ডরমেটরিতে। এতদিন শয়তানের বশে ছিল আরমের দেহ, তাই আরমের আত্মা এখান থেকে বের হতে চেষ্টা করেছিল, তাই সব সময় তান্ত্রিক এসে তার কাছে নিয়ে আসতে চেয়েছে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর কালো জাদুর বইটি তান্ত্রিক আগুনে জ্বালিয়ে দেয়, আর রেজাকে পুলিশ গ্রেফতার করে আরমের সাথে ব্যভিচার করার জন্য। বন্ধুরা, আমরা এখানে তান্ত্রিক বিষয়ে কিছু জানতে পারি, তা হচ্ছে যে তার মা তার জন্য একটা লকেট রেখে গিয়েছিল, যেটা পবিত্র লকেট, আর যেটার জন্য তার কাছে খারাপ কোনো আত্মা ঘেঁষতে পারতো না। মূলত এটাই তাকে রক্ষা করেছিল শয়তান থেকে, মানে কিছু পাওয়ার তো অবশ্যই ছিল সেই লকেটে। আর তান্ত্রিক শয়তানদেরকে দেখতে পেত, শয়তানের উপস্থিতি টের পেত। আর বন্ধুরা, শেষে যে একটা প্রশ্নের সম্মুখীন থেকে যেতেই হয়, এই ঘটনার শেষে আমরা দেখতে পাই যে ফের চোখ দিয়ে রক্ত পড়ছে, আর পুলিশের হেফাজতে থাকা রেজা জেলের ভিতরে নিজেকেই মারছিল। আবার ফেকে আবারও দেখতে পাই আমরা যার চোখ ছিল একদম লাল। এটা দেখে বোঝাই যাচ্ছিল যে এই চোখগুলো কোনো শয়তানের বা খারাপ কিছুর চোখ, যেটা ফে তার নিজের মধ্যে নিয়েছে। আর এসব কিছুই তান্ত্রিক স্বপ্ন দেখছিল, আর জ্ঞান ফিরতেই সে দেখতে পায় তার হাতে রয়েছে সেই কালো জাদুর বইটি, যেটা সে আগুনে পুড়িয়ে ফেলেছিল। সেটা দেখে অবাক হয়ে যায়। আর সে যে বাসে করে বাসায় ফিরছিল, সেই বাসের সব প্যাসেঞ্জার কোনো সাধারণ মানুষ ছিল না। এতে আমরা বুঝতেই পারি এই ঘটনার সবে শুরু, যার শেষ হতে অনেক দেরি। বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনাটি তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে কালো জাদু কখনো ভালো জিনিস বয়ে আনতে পারে না, এটাই হলো তার প্রমাণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ঘটনা। লাইক করে দেবেন, প্রিয়দের কাছে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।